হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। শাড়ির কুচি টান মেরে খুলে শরীর থেকে আলাদা করে নিচে ফেলে দিল। রোজা অশ্রু নয়নে আকুতি মিনতি করছে ছেড়ে দিতে। শাড়ি থেকে শরীর আলাদা হতে লজ্জায় দুহাত বুকে চেপে ফারহানের পা জড়িয়ে ধরে বসে পড়ে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি দিও না, সমাজে মুখ দেখাতে পারবো না। ফারহান ধাক্কা দিয়ে সরিয়ে দিল, পায়ের কাছে থেকে একটু জোরেই লেগেছে, যার জন্য রোজা একটু দূরে খাটে গিয়ে বাড়ি খায়। ক্ষমা করব তাও তোকে ইম্পসিবল। তোর জন্য আজ আমি সবার কাছে খারাপ, সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। যে মা আমাকে এক মুহূর্তে না দেখে থাকতে পারত না, আজ সে আমার মুখ দেখতে চায় না। তোর জন্য ভার্সিটিতে থেকে আমাকে বের করে দিয়েছে। কি বলেছিলি আমার তোর লজ্জা হরণ করছে, তাই আজও সেই মিথ্যে কথা সত্যি করে দেব। বলেই ফারহান রোজাকে টেনে তুলে দাঁড় করায়। রোজার ছোটার জন্য ছটফট করছে। ফারহান সেদিকে লক্ষ্য না করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। চোখে তার প্রতিশোধের নেশা, যা দেখে রোজার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ে রোজার হাত পা কাঁপছে, নিজেকে শূন্য মনে হচ্ছে। আজ কি সত্যি সে ধর্ষিতা হয়ে যাবে? যা নিজ কি মজার ছলে বলেছিল, আজ তা সত্যি হতে চলছে। চোখ দিয়ে পানি পড়েছে। ও জানেই না ফারহানের সাথে এত কিছু হয়েছে সামান্য একটা কথা বলার জন্য। ও তো জাস্ট মজা করার জন্য এসব বলেছিল, আর সেই মজার জন্য যে কারো এ বড় ক্ষতি হয়ে যাবে ভাবতে ও পারেনি। এই এক সপ্তাহে নানু বাড়ি ছিল রোজা, তাই ভার্সিটিতে কি হয়েছে ও জানে না। আজ ভার্সিটিতে পহেলা বৈশাখীর অনুষ্ঠান ছিল, তাই শাড়ি পরে এসেছিল, কিন্তু ভার্সিটিতে যেতে পারেনি। তার আগেই কেউ ধরে নিয়ে আসে, সে আর কেউ না, ফারহান। ফারহান, আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার পায়ে পড়ছি। আমি জানতাম না আমার ছোট মিথ্যা বলায় তোমার এত বড় ক্ষতি হবে। বিলিভ মি প্লিজ। হা 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 হাসালে, তুমি জানো না। আমাকে বলবে আর আমি বিলিভ করব। তোমার মতো মেয়েদের আমার জানা আছে। সব কিছু করে এখন না জানার ভান করছো। প্লিজ বিলিভ করো। আমি রোজাকে আর কিছু বলতে না দিয়ে ফারহান ওর উপর শুয়ে পড়ে। রোজা কি করবে বুঝতে পারছে না, কি করে ফারহানকে থামাবে। ফারহান রোজার হাত নিজের হাত দিয়ে খাটে চেপে, রোজা আহ করে উঠে একটু জোরে চেপে ধরেছে। প্লিজ। ফারহান ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দেয়। রোজা ভেবেই নিয়েছে ওর সাথে আজ খারাপ কিছু হবেই। ও চোখের পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। এখানে থেকে আর বাড়ি ফিরে যাব না, নিজেকে শেষ করে দেব। নিজের দোষে আজ এ দিনটা দেখতে হচ্ছে। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে রোজা, কিন্তু ফারহানের কোনো টাচ এখনো শরীরে পড়েনি, বরং সরে গেছে মনে হলো হাত ও আলগা। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায় রোজা, দেখে ফারহান খাটের কিনারে মাথা নিচু করে বসে আছে। রোজা কিছু বুঝতে পারছে না ফারহান চাইছেটা কি। এভাবে আমার দিকে না তাকিয়ে দেখে চলে যা, আমার সামনে থেকে গোনাও। রোজা অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলেছে? চলে যেতে? আমি কি ঠিক শুনলাম? উঠে দাঁড়িয়ে গেলাম। আমি সত্যি যাব? তুমি কেন? তুই কি ধর্ষণ হতে চাস নাকি? নাহ, কিন্তু যা বলছি এই মুহূর্তে যদি না যাস তাহলে যা করিনি তা কিন্তু করে দেব। আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি, তাই তোকে ছেড়ে দিলাম, কিন্তু কোনো দিন আমার সামনে আসিস না, তাহলে আমি এই কাজটা করেই ফেলবো। তোর জন্য আমার জীবন তছনছ হয়ে গেছে। আমি তোকে জাস্ট ভয় দেখানোর জন্য এত কিছু করেছি। কি হলো এখন? ও দাঁড়িয়ে আছিস কেন? যা। রোজা আর কিছু না বসে জটপট শাড়ি নিয়ে বাথরুমে চলে যায়। কোনো রকম পরে দরজা খুলে বেরিয়ে যায়। বাড়িতে এসেই কারো সাথে কোনো কথা না বলে রুমে চলে যায় রোজা। এখনও ও ভয়ে আত্মা কাঁপছে। রোজা কি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। রাতে শুয়ে আছে খাটে রোজা, বারবার ফারহানের কথা মনে পড়ছে। রোজা ওর ফ্রেন্ড আনিশাকে কল করে জেনেছে যে ফারহানকে ভার্সিটি থেকে বের করে দিয়েছে, আর সব ওর জন্য। তখন থেকেই খারাপ লাগছে আমার এই মিথ্যা বলায়। ফারহানের এত বড় ক্ষতি হবে জানলে কখনো বলতাম না। সাথে ফারহানের জন্য শ্রদ্ধা ও আসছে। ও চাইলেই আমার সাথে অনেক কিছু করতে পারত, কিন্তু ও এভাবে কিছু করেনি। ভয় দেখানোর জন্য এত কিছু করেছে। এত ভালো ও, আর আমার জন্য কিনা সবার কাছে খারাপ হলো। বাবা মাকে এভাবে আর মেরো না। আমি মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব আজকের মধ্যেই। মাকে ছেড়ে দেন আপনি। আমি আপনার পায়ে পড়ি। আপনি আপনার নতুন বউকে নিয়ে থাকেন। আমরা মামেয়ে চলে যাব। কান্না করতে করতে বাবার পা ধরে কাকুতি মিনতি করছে আঁচল, কিন্তু নিষ্ঠুর বাবা আঁচলের কথা যেন কানেই তুলছে না।
কোমর থেকে বেল্ট খুলে আঘাত করছে নয়না বেগমকে। আর তিনি ব্যথায় চিৎকার করতে থাকে। পাশেই দাঁড়িয়ে আছে আঁচলের সৎ মা মেহের। বেল্টের আঘাতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে নয়না বেগম। রাগে গুজগুজ করতে করতে অন্য রুমে চলে গেল আঁচলের বাবা রজিব সাহেব। জ্ঞানহীন নিথর দেহটা পড়ে আছে মেঝেতে। আঁচল কান্না করতে করতে তার মাকে নিজের বুকে জড়িয়ে রাখে। রাজীব সাহেবের পিছনে চলে যায় আঁচলের নতুন সৎমা। তাদের সংসার আগে এমন ছিল না। হাসি খুশিতে ভরে ছিল এই সংসার। রাজীব সাহেব ভালোবেসে বিয়ে করেন নয়না বেগমকে। তাদের বিয়ের 2 বছরের মাথায় জন্মগ্রহণ করে আঁচল। খুব ভালোই ছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে রাজীব সাহেব বিয়ে করে নিয়ে আসে মেহেরকে, পরিবারের কাউকে না জানিয়ে। যেখানে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, সেখানে জিজ্ঞেস করার প্রয়োজন ও মনে করেনি রাজীব সাহেব। মেহের এই সংসারে আসার পর থেকেই শুরু হয় রাজীব সাহেবের অত্যাচার। রাজীব সাহেবের আচরণ কেমন যেন পাল্টে গিয়েছে। রাজীব সাহেব যে মেয়েকে কখনো বকাঝকা করেনি, আর সেই মেয়ের গায়ে হাত তুলতেও তার হাত কাঁপে না আজকাল। যে স্ত্রীর সাথে কখনো রাগী কণ্ঠে কথা বলেনি, সেই স্ত্রীকে আজকে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। এদিকে আঁচল তার মায়ের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু জ্ঞান ফিরে আসছে না। একা মেয়ে কি করবে বুঝতে পারছে না। বাবার এমন অত্যাচার যেন কিছুতেই মেনে নিতে পারছে না আঁচল। আঁচল আর কোনো উপায় না পেয়ে তার বাবার রুমে দৌড়ে চলে গেল। রাজীব সাহেব রুমের ভিতরে বসে সিগারেট খাচ্ছে। আঁচলকে রুমে ভিতরে আসতে দেখে আধ খাওয়া সিগারেটটা পা দিয়ে মারিয়ে দাঁড়িয়ে যায় রাজীব সাহেব। তুই আমার রুমে কেন এসেছিস? বাবা মায়ের অবস্থা ভালো না। মা অজ্ঞান হয়ে গিয়েছে, জ্ঞান ফিরছে না। মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে একটু সাহায্য করুন। আমি পারবো না। তোর মা কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। এখন আমার সামনে থেকে চলে যা। বাবা, একদম চুপ। আমি আজকের পর থেকে তোর বাবা না। আমার সামনে থেকে চলে যা, না হলে তোর অবস্থাও তোর মায়ের মতোই হবে। বাহ, আপনি অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন। একটা বাহিরের মহিলার জন্য আজ আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন। আঁচলের কথাটা শুনে মেহের বেগম এসে আঁচলের চুল টেনে ধরে। তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছিস আমি বাহিরের মানুষ? আরে তোরা যে এত দিন খেতে পেয়েছিস সেটাও আমার অবদান। মেহের বেগম এত জোরে আঁচলের চুল টেনে ধরেছে যে আঁচলের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করে। এটা রাজীব সাহেব লক্ষ্য করে, কিন্তু আজ সে যেন অন্ধ হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন আঁচল কান্না করতেন রাজীব সাহেব সহ্য করতে পারতেন না। কিন্তু আজ তার এত পরিবর্তন কেন? সে দেখেও না দেখার ভান করে আছে। আঁচল করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। মেহের আঁচলের চুলের মুঠি ধরে বলল, আজকের মধ্যে তোরা মা মেয়ে এই বেড়ে ছেড়ে চলে যাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার মাকে নিয়ে এই অবস্থায় কোথায় যাব? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। জাহান্নামে যা, কিন্তু আমার এই বাড়িতে আর না। এই কথা বলে আঁচলকে ছুঁড়ে ফেলে দেয় মেহের। আঁচল তার বাবার দিকে একবার তাকিয়ে তার মায়ের কাছে চলে গেল। এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে নয়না বেগম। আঁচল তার মায়ের মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে নয়না বেগমের। মা, আমরা আর এই বাড়িতে থাকব না। আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নয়না বেগম কোনো কথা বলতেও পারছে না। অবস্থা খারাপ দেখে আঁচল দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় সে গাড়ি খুঁজতে শুরু করে। সে একটা সিএনজি দেখে সেটার সামনে দাঁড়িয়ে যায়। চলন্ত সিএনজির সামনে দাঁড়িয়ে যায়। একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে বলল, এই মেয়ে, কি হয়েছে তোমার? একটু হলে তো তুমিও মরতে আর আমাকেও মারতে। এভাবে গাড়ির সামনে চলে এলে কেন? আঙ্কেল, আমার মা খুব অসুস্থ। ওনাকে এক্ষুনি একটা হাসপাতালে নিয়ে যেতে হবে। প্লিজ আমাকে সাহায্য করুন। কোথায় তোমার মা? বাসায় আছে। ঠিক আছে, চলো। লোকটা আঁচলের সাথে বাসার ভিতরে চলে গেল। গিয়ে দেখে নয়না বেগম এখনো মেঝেতে পড়ে আছে। এটা দেখে সে বলল, তোমার মায়ের এই অবস্থা হলো কিভাবে?